প্রিয় দর্শক বন্ধুরা, প্রদর্শিকা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন স্বাগত জানাই। আমরা আজ এই মুর্শিদাবাদ জেলার অত্যন্ত খুবই একটি সমস্যা, জটিল একটি সমস্যা, নারী পাচার। এই নারী পাচার নিয়ে যারা নারীদের পাচার হওয়া নারীদের উদ্ধার করে থাকেন এবং নানানভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন, তাদের মধ্যে অন্যতম বলবো না, প্রধানতম হচ্ছে সংস্থাগতভাবে বললে রোকেয়া নারী উন্নয়ন সমিতি। আর সেই রোকেয়া নারী উন্নয়ন সমিতির যিনি কর্ণধার, প্রধান উদ্যোক্তা এবং সম্পাদক, যাদের কাজ এখন সারা রাজ্যব্যাপী ছড়িয়ে পড়েছে, সেই খাদিজা বানুদির কাছে আমরা এসেছি, তাদের অফিসেই এসেছি। তার কাছ থেকে জানতে চাইব যে একটা সময় তো আমাদের এই জেলা নারী পাচারে এগিয়ে ছিল, 1 নম্বর ছিল, বিশেষত 2011-র আগে পর্যন্ত দীর্ঘদিন এরকম অবস্থা ছিল। আমাদের সারা রাজ্যের মধ্যে অন্যতম এই রাজ্য ছিল সারা দেশের মধ্যে, আর সারা রাজ্যের মধ্যে মুর্শিদাবাদ ছিল অগ্রগণ্য নারী পাচারের ক্ষেত্রে। তো এখন এই জেলার কী পরিস্থিতি এবং আপনারা এই ব্যাপারে কীভাবে কাজ করেন, কতটা সফল হয়েছেন, প্রশাসনিক সাহায্য সহযোগিতা কতটা পাওয়া যায় না যায় ইত্যাদি দিকগুলো আমরা জানবো বলেই আপনার কাছে এসেছি। আপনি একটু অনুগ্রহ করে বলবেন, বিষয়টা একটু বিস্তারিত হবে। নমস্কার। মুর্শিদাবাদ জেলা একটা সময় নারী পাচার ছিল শীর্ষে বেঙ্গলের মধ্যে। আমাদের মনে আছে 2000 থেকে 2005-এর মধ্যে ব্যাপক হারে খবরের কাগজে, বিভিন্ন চ্যানেলে, টিভির চ্যানেলে এটা প্রচার হতো। অর্থাৎ সংবাদের শিরোনামে ছিল নারী পাচার, এবং তার মধ্যে লেখার আর্টিকেলের মধ্যে আসতো মুর্শিদাবাদের সবচেয়ে বেশি। এই যে মুর্শিদাবাদের নারী পাচারটা এখন একটু কমেছে, বন্ধ হয়নি, কমেছে। তাহলে যে বন্ধ হয়নি কিন্তু কমেছে, তার কারণটা যদি আমি বলি, যে সমস্ত কিছুর মধ্যেই যদি মানুষ সচেতনভাবে ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ করে, তাহলে তার সুফল সম্পূর্ণ না হলেও কিছুটা পাওয়া যায়। মুর্শিদাবাদের ক্ষেত্রে এটাও হয়েছে। 2000 সালের আগে থেকে এবং 2005 সালে আমরা মনে আছে এত লেখালেখি, এত প্রচারে ব্যাপক নারী পাচার মুর্শিদাবাদ জেলায়, ব্যাপক নারী পাচার। আমরা কাজ করেছি হরিয়ারপাড়ায়, আমরা কাজ করেছি রায়নগর 1 নম্বর ব্লকের হুর্শি লোচনপুরে, আমরা কাজ করেছি বহরমপুরের বিভিন্ন এলাকায়, এবং সেটা আমরা সাগরদিঘি, নবগ্রাম, বিভিন্ন জায়গাতে। তখন এই যে নারী পাচারটা, আমি একটা ঘটনা বলি, দেখুন আপনাদের তো বেশিক্ষণ সময় নেই। একটি ঘটনা, বাবার মুদিখানার দোকান, সাগরদিঘির মুড়ি দোকানটা। বাবা দুপুরবেলায় খেতে গেছে, মেয়েটিকে বলেছে, ক্লাস 11-এ পড়ে, তুই দোকানটায় বস মা, আমি একটু খেয়ে আসছি। মেয়েটি বসেছে, বাবা খেয়ে এসে দোকানে দেখছে মেয়ে নেই। ওই অল্প সময়ের মধ্যে মেয়েটিটা পাওয়া গেল না, মিসিং। এবার সে কান্নাকাটি করে কোর্ট থেকে আমাকে একজন সেই সময় উকিল ফোন করেন যে এই ঘটনা, আপনি একটু আসবেন, বাবা খুব কান্নাকাটি করছে। কেন জানি না, আমি সত্যি তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়েছিলাম কয়েকজনকে নিয়ে। তারপরে এসপি, এটা তো খুবই ভালো ব্যাপার, প্রশাসন যদি দায়িত্ব নিয়ে করে সেটা একবার প্রম্পটই হয়। মেয়েটিকে পাচার করতে পারেনি তখন বিহারের বর্ডারে, সেখান থেকে উদ্ধার হয়ে গেল মেয়েটি, পাচার করতে যাচ্ছিল। এই যে ঘটনাগুলো আমাদের জেলায় হয়েছে, এরকম অসংখ্য ঘটনা আছে। নিজের মাসি বেলডাঙ্গায় বঞ্জিকে পাচার করে দিল, নিজের মাসি, সে বঞ্জিকে পাচার করে দিল মুম্বাই, এই ঘটনা আছে। আবার এই যে হুর্শি লোচনপুরে আমার একটি মেয়ের কথা মনে আছে, উর্মিলা বলে, সেটা আমার এখনও খুব কষ্ট, বহু জায়গায় লিখেছি। মেয়েটি বাবা নেই, মা নেই, কেউ নেই, দিদিমার কাছে মানুষ, দিদিমা অন্ধ হয়ে গেছে, ভিক্ষা করতে পারে না। স্কুলে পড়ে মেয়েটি, ক্লাস 7-এ পড়ে, বাচ্চা নেই। এবার সে বলল, আমি গেছি ওখানে একটা মিটিং করতে গেছি, ও গিয়ে বলল, পিসি আমাকে একটু কাজ দেখে দাও, আমার তো বাবা মা তো নাই, মামারও তো দেখে না, নানি অন্ধ হয়ে গেছে, না খেতে পাচ্ছি না, একটা কাজ দেখে দাও। আমরা তোকে কাজ দেখে দেবো, তাহলে চল, ইসলামপুরে অনেক মাস্টারের বাড়ি আছে। ও জোরের সঙ্গে বলি, না যাবো না মাস্টারের বাড়ি, কেন, ওনারা খারাপ। আমি বললাম, বুঝে গেলাম আর কি, একটা বাচ্চা মেয়ে কেন বলি।
তারপরে আমি 7-8 মাস পরে গিয়েছি, গিয়ে শুনলাম উর্মিলা নেই, উর্মিলা কাজে চলে গেছে। আমি বুঝে গেলাম কোন কাজে গেছে। উর্মিলাকে আমরা উদ্ধার করেছিলাম বহু কষ্টে। ওখানকার অনেক মেয়ে পাচার হয়েছে। জেলার সবচেয়ে টপ পাচারের স্থান ছিল তখন মুর্শিদাবাদ। তারপর উর্মিলাকে উদ্ধার করা হলো, থানা দিয়ে উদ্ধার করা হলো, থানাতে গিয়েছে। বছর 2-2.5 পরে উর্মিলার একটু বয়স হয়েছে, যৌবন এসছে, সে উর্মিলাকে চিনতে পারছি না। ফর্সা সুন্দর দেখতে, গায়ে প্রচুর গহনা করেছে। আমি বললাম তুই যাস না। বললাম এখানে থাকবো? বলে হ্যাঁ। তুই মাথার উপর ছাদ দেবে, থাকার জায়গা দেবে, দুটো ভাত দেবে। আমি আর কথা বলতে পারি না, কারণ এই নিরাপত্তাটা দেওয়ার ক্ষমতা আমার ছিল না। জেলার কোনো প্রশাসনই কাউকে এইভাবে নিরাপত্তা দিতে পারবে না, তার কেউ তো নেই। উর্মিলা বললো ওখানে আমি খেতে পাই, মাথার ছাদ আছে। এখানে আমি এসছি আজকে 10 দিন হলো, আমার গালি শুনতে শুনতে আমার জীবন বেরিয়ে গেল। ওখানে গাল নেই। তুমি এগুলো বাদ দিয়ে আমাকে যদি রাখতে পারো আমি থাকবো। আমি পারিনি। উর্মিলা আমার চলে গেছে। উর্মিলা এখন ওখানেই আছে। কোথায়? মুম্বাই। মুম্বাই এখন নিজেকে সে বিক্রি করে, সেখান থেকে তার রোজগার। ফুটফুটে সুন্দর মেয়েটি, মানে এটা আমার বুকের একটা ব্যথা বলা যায়। আমরা এরকম কত উর্মিলাকে রক্ষা করতে পারিনি, তারা চলে গেছে। এখন এই যে পাচার নিয়ে বলতেই হচ্ছে যে পাচারটা আসলে হচ্ছে কেন? মানুষের মধ্যে নীতি নৈতিকতার মানটা এত খারাপ। আমাদের জেলা এত অভাবের জেলা, মুর্শিদাবাদ জেলা। আমাদের জেলায় সকলেই জানেন যে 2000 সালের পরে একটা ভাঙন দুর্গত জেলা। লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হয়েছে। তাদের পরিবারের এই কাজ না পেয়ে অল্প বয়সী মেয়ে, যারা ডিভোর্সি মেয়ে, তালাক হওয়া মেয়ে, পাচারকারীরা ওখানে আশ্রয় নিয়েছে যে তাদেরকে পাচার করে তারা উপার্জন করবে। ইসলামপুর তার একটা ঘাঁটি। আমাদের এই ওইদিকে দার্জিলিং একটা ঘাঁটি। বাংলাদেশ থেকে আসে, পাচারে ঢোকে পশ্চিমবাংলায়, সেখান থেকে বেরিয়ে চলে যায় কলকাতা একটা ঘাঁটি। এই মেয়েরা হাত বদল হয় পাচারের সময়। যতবার হাত বদল হয় বাচ্চা মেয়েগুলো কাজের সন্ধানে নিয়ে যায়, বিয়ে দেওয়ার নাম করে নিয়ে যায়। নকল বিয়ে হয়েছে বাবার সামনে, বাবা বিয়ে দিয়েছে, শ্বশুরবাড়ির লোক এসেছে, তাদের বাবা এসেছে, তাদের মা এসেছে, সব নকল। বন্ধুত্ব করে তারা দিয়ে, কখনো প্রেম, কখনো বিয়ে। কিন্তু যখন নিয়ে যাচ্ছে তখন তার হাত বদল হচ্ছে। যতবার হাত বদল ততবার তাদের দেহটাকে লুটে নেয়। আমরা ইতিহাসটা দেখেছি। এইভাবে আমাদের জেলা থেকে একটা সময় ছিল প্রায় 70% প্রচুর পাচার হয়েছে, যা পাচারের মোট অংশের এটাই ছিল হাইয়েস্ট। এখন সে পাচারটা কমেছে, তার কারণ আমরা 2000 সাল থেকে টানা একটা আন্দোলন করি, এবং আরও অনেকেই করে, অনেক সামাজিক সংগঠন করে। 2005 সালে এই প্রচার থেকেই তৎকালীন সময় সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এসেছিলেন স্কোয়ার ফিল্ডে, এবং সেখানে পাচার হওয়া পরিবারের অভিভাবকদের ডেকেছিলেন, আমরাও ডেকেছিলাম। এই মাঠে উনি আলোচনা করেন, তিনি কমিট করেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা পাচার কমাবো। সার্কিট হাউসে মিটিং হয়। তখন অধীর রঞ্জন চৌধুরী এমপি হননি, সাংসদ হননি। 5 সালে সাংসদ হননি তো, 5 সালে সাংসদ হননি সম্ভবত, 5 সালে সাংসদ হননি, মনে পড়ছে যতটুকু, আমার মনে নেই এখন কথাটা। ফলে তিনিও সেখানে খুব সোচ্চার হয়েছিলেন প্রতিবাদে, যেহেতু তার জেলা মুর্শিদাবাদ। আরও বহু বিশিষ্ট জনেরা ছিলেন, বহু পলিটিক্যাল পার্টি ছিলেন, সকলেই সোচ্চার হয়েছিলেন। ফলে এই যে সোচ্চার হওয়া, তার ফলে আমরা দেখেছি আমাদের জেলা থেকে বহু নারী তারা কিন্তু পাচারকারীর খপ্পরে পড়েছে এবং তারা পাচার হয়েছে। সারা পশ্চিমবাংলায় এখনও পাচার চলছে, মুর্শিদাবাদেও চলছে। পাচারের রকম ফের হয়েছে। রায়নগর 1 নম্বর ব্লক মুর্শিদাবাদপুরে কমেছে, হরিয়ারপাড়ায় কমেছে। কত নাম বলুন তো, আমার তো বলে শেষ করতে পারবো না। এই বিউটি বেগম, অপূর্ব রূপসী একটা মেয়ে, এই মিটিং করতে গেছি, কত সুন্দর, তাকে কাশ্মীরে বিক্রি করে দিয়েছিল। সেখানে বহু কষ্টে সে পালিয়ে এসেছে। যখন তার গর্ভবতী 8 মাস পেটে বাচ্চা, সে অবস্থায় লুকিয়ে সে পালিয়ে এসছে, এবং তার যখন ইতিহাস বলছে তখন চোখের জল ধরে রাখা যায় না। কত পুরুষের তারা ভিকটিম হয়েছে। অর্থাৎ মানুষ নামের আমাদের সন্তান যারা পাচারকারী, কোনো রকম মানবিকতা তাদের দেখায় এদের প্রতি। হাত বদল করে তারা বিক্রি করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছে,
এবং এটা করতে করতে যারা মিডল ক্লাসের কিছু নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত যারা সোর্স অফ ইনকাম হিসাবে ইসলামপুর এখনও সে ঘাঁটি, তার মধ্যে একজন মারা গেছে কিছুদিন আগে, সে ঘাঁটিতে তারা কিন্তু সন্ধান করতো, গ্রামে গ্রামে লোক পাঠিয়ে দিত অভাব কার কার আছে, কারা কারা কাজ চাইছে, সেখান থেকে তারা একটা নকল অভিনয় করে মেয়েদের নিয়ে যাবে। সাধারণ মানুষ কেউ বুঝতে পারবে না, কেউ জানতে পারবে না কীভাবে পাচারগুলো হয়, কেউ ধরতেই পারবে না কীভাবে পাচার হয়। কিন্তু এই আলোর রোশনার তলায় কিন্তু অন্ধকারে মেয়েরা চলে যাচ্ছে, অভাবের দারিদ্র্যের কারণে তারা চলে যায়। আমাদের জেলায় যেহেতু তালাকের একটা শীর্ষ ছিল, তালাক খাওয়া মেয়েরা গেছে, ভাঙন দুর্গত মানুষদের কোনো খাদ্য খাবার নেই, আশ্রয়হীন, তারা উদ্বাস্তু, তাদের ঘর থেকে গিয়েছে, কোনো কাজ নেই, আমাদের জেলায় কোনো ইন্ডাস্ট্রি নেই, তার কারণেও গেছে। ফলে মুর্শিদাবাদ জেলা সেই হিসাবে একটা সময় শীর্ষে ছিল, পরবর্তীতে সকলে মিলে একটা প্রতিবাদে এখন কমেছে, বন্ধ হয়নি। এখন মাইগ্রান্ট লেবার যারা যায় মুর্শিদাবাদ জেলা, এখন তো মাইগ্রান্ট লেবার পার ইয়ার 15 থেকে 16 লাখ যায় এই জেলা থেকে, পার ইয়ার 15 to 16 লাখ ভারতবর্ষের বাইরে ছড়িয়ে আছে। এই মুর্শিদাবাদ জেলা থেকে পার ইয়ারে মিনিমাম বললাম, সরকারের ক্ষমতা নেই মাইগ্রান্ট লেবারের কোনো নাম এনরোলমেন্ট নেই, এখনো পর্যন্ত কোনো মাইগ্রান্ট লেবারের কোনো এনরোলমেন্ট নেই গভর্নমেন্টের কাছে, কাজেই চলে যায়, কোথায় তারা নোট করাবে, তারা তো সেখানে থানায় নোট করে যায় না, ইনফর্ম করতে যায় না, জানবে কী করে। কিন্তু আমরা যখন গ্রামে যাই, পুরুষ শূন্য গ্রাম, গ্রামে গেলে যখন যাই মেয়েরা, পুরুষ শূন্য গ্রাম নেই, প্রায় গ্রামে পুরুষ খুঁজেই পাই না, বৃদ্ধ বাদ দিলে পারে, অসুস্থ বৃদ্ধ বাদ দিলে। তাহলে 15 to 16 লাখ পার ইয়ার যায়, এর মধ্যে মেয়েরাও যায়, মেয়েরা ফিরে আসে না, অনেকেই কাজে গিয়ে তারা সেখানেও মিসিং হয়, কিংবা নকল তারা একটু বলেন, যেহেতু একটা প্রচুর টাকার একটা হাতে পেয়ে গিয়ে তারা শিখিয়ে দেন, আমি ভালো আছি, এই করছি ওই করছি, তারা প্রথমত অনেক টাকা পয়সা পাল্টে যায়, টাকা পয়সা তারা দেয় বাড়িতে, এবং অনেকেই এটাকে একটা পেশা হিসেবে নিয়ে নিয়েছে, মানে মানসিক জগৎটা তারা মেনে নিয়েছে, মেনে নিয়ে তারা কিন্তু এটাকে পেশা হিসেবে নিয়ে নিয়েছে, ব্যাক করার কোনো সম্ভাবনা নেই। ফলে আমরা যদি ধর্মের কথা বলি, পাপ পাপ হচ্ছে, আমরা যদি বলি ইমানের কথা, ইমান নষ্ট হয়, ইমান নষ্ট হচ্ছে, আমরা যদি বলি মানবিকতাহীন একটা কাজ, মানবিকতাহীন। নারীরা এখন ভোগ্যপূর্ণ, এবং এই নারীদের একটা বহুজাতিক কোম্পানি আছেন যাদের কাজই হচ্ছে নারী পাচার, এবং বিশ্বের অস্ত্র ব্যবসায়ের পর সবচেয়ে বড় ইনকাম হচ্ছে নারী পাচার, সবচেয়ে বড় মানে ব্যবসা হচ্ছে নারী পাচার। নারী না, শিশু এবং নারী এবং নারীও তো পুরুষও নারী, হ্যাঁ নারী পাচার, মানুষ পাচারের চাইতে মেয়েদের নিয়ে গিয়ে তাদের লাভটা বেশি, এটা ঠিকই। পুরুষদের নিয়ে গিয়ে তারা বিনা পয়সায় কাজ করায়, শিশু শ্রমিক তারা বানিয়ে দেয়, বিনা পয়সায় কাজ করায়, কিন্তু নারী হওয়ার কারণে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করে, সেখান থেকে বাড়তি উপার্জনটা মালিকের ঘরে যায়, এবং যেখানে নিয়ে যায় একটা চারিদিক থেকে একটা ঘেরাটোরের ব্যবস্থা। বহুজাতি বললে না, একটা নেটওয়ার্ক আছে, একটা নেটওয়ার্ক গোটা বিশ্ব জুড়ে, গোটা বিশ্বজুড়ে সেটা মানে বহুজাতি বলা যাবে না, একটা নেটওয়ার্ক বিশ্ব। হ্যাঁ এটা আছে, মানে বহুজাতিক মানে হচ্ছে যে এই যারা পাচারকারী তাদের একটা মানে বলা যায় যে তারা এটি একটা বিজনেস হিসাবে, অবশ্যই বিজনেস, এবং তারা একটা মানে ধনী বহুজাতিক কোম্পানি, এটাকে একটা বিজনেস হিসাবে তারা বেছে নিয়েছে এই পথটা। তার ভিত্তিতে আমাদের দেশে খুব মুশকিল, মেয়েদেরকে নিরাপদ রাখা এখানেও খুব মুশকিল, খুব মুশকিল। রাগ করে যদি কেউ চলে যায় বাড়িতে, থাকলেও মেয়েরা কিন্তু ফিরবে কিনা ঠিক নাই, যদি কেউ রাগ করে বেরিয়ে কোনো দেখে একা যাচ্ছে, তাদের কবরে পড়ে গেল, ব্যাস, আর সে ফেরার কোনো পথ নেই, আর ওখানে পৌঁছে গেলে আর ফেরা যায় না। চারিদিক থেকে একটা মাস্তান, পুলিশ, প্রশাসন সব টাকা দিয়ে খানিকটা সেখানে তাদের জবরদস্তি করে আমাদেরকে কিনতে, এবং তারা কোটি কোটি টাকা নারীর দেহ নিংড়ে নিয়ে কোটি কোটি টাকা লুট করছে আমাদের দেশের। এই যারা আমি বহুজাতিক বলছি, মানে হচ্ছে যারা একচেটিয়া কোম্পানি, যারা এই নারী পাচার করে, কোম্পানি খুলি করছে, অর্থাৎ তারা ব্যবসা নিয়েছে, এটা বিজনেস, দেয়ার বিজনেস। নারীর দেহ লুটে কোটি কোটি টাকা তারা নিংড়ে নিয়ে কোটি কোটি টাকা লুট, তাহলে তো তাদের নেটওয়ার্ক এতই পোক্ত, তার প্রশাসনকে তো পুরো হস্তগত করে কাজ করবে। অবশ্যই প্রশাসন, নারী পাচার প্রশাসন ছাড়া নারী পাচার খুব কম জায়গায়, প্রশাসন যদি দক্ষ হয় এবং সত্যি সংবেদনশীল হয়,
এবং যদি মনে করে যে আমরা মেয়েটিকে উদ্ধার করতে পারি না। পারে পারে সেটা পারে। কিন্তু প্রশাসনের যোগ সাজসী হচ্ছে অনেক ক্ষেত্রে। এটা দুঃখজনক ঘটনা। প্রশাসনের যোগ, কারণ তারাও টাকা আছে এখানে। এবং চ্যানেল একদম পুরো নেটওয়ার্ক নিচু থেকে যে প্রথমে নিচ্ছে, তারপর থেকে যার হাতে যাচ্ছে, তারপরে হাত বদল হচ্ছে, তারপরে একবার লাস্ট যেখানে গিয়ে এন্ড হচ্ছে। সমস্যাটা তো খুব গভীর এবং ভয়াবহ সমস্যা। এটা থেকে উত্তরণের উপায়টা কি হতে পারে? এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে এটাই, যে খুব কঠিন কাজ। আমরা প্রথম একটাই কথা বলবো, যে এর মধ্য দিয়ে মেয়েদের যদি আর্থিক যদি উপার্জনের ব্যবস্থা থাকে, তাহলে তারা কখনোই টাকার লোভে বিদেশে তারা পাড়ি দিয়ে স্বনির্ভরতা কথা বলছে। সমস্ত মেয়েদের শিক্ষা এবং স্বনির্ভর করা অত্যন্ত দরকার। কই রাশিয়াতে তো নারী পাচার হয় না, বহু দেহ ব্যবসা হতো, এখন হয় না। হ্যাঁ, রাশিয়া চীনে তো একসময় টোটালি বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, সেটা এখন অন্য পরিবেশ। অন্য পরিবেশ। এখন চীনে আবার ভিখারিও বাড়ছে, দেহ ব্যবসা। হ্যাঁ, সেটা তো ক্যাপিটালিস্ট ক্লাস যেখানে থাকবে, হ্যাঁ, দেশ যারা চালাবে তাদের উদ্দেশ্যে এটা চলবে। আমাদের দেশ যেহেতু ক্যাপিটালিস্ট ক্লাসটা চালায়, ফলে তাদের স্বার্থেই তারা এই সমস্ত তারা অ্যালাউ করে। এই বহুজাতিক কোম্পানি যে আরও সমস্ত যারা বিজনেস করেন, অনৈতিক কাজ করে, সেগুলো তারা কিন্তু এখানে অনুমোদন করে। অনুমোদন না করলে তারা করতেই পারে, অসম্ভব। সমস্ত ভাইসেসের সাথে ওরা কম্প্রোমাইজ করে এটা বন্ধ হবে। আমাদের দেশে শুধু বন্ধ করো নারী পাচার বলে যদি আমরা মানে হোর্ডিংয়ে শুধু লিখে দিই, সেমিনার সিম্পোজিয়াম করি, কোনোদিন বন্ধ হবে না। শিক্ষা দাও, কাজ দাও, চেতনা দাও, এবং মেয়েরা মুখে দাঁড়াবে, ক্যারাটে শিখবে, তারা প্রতিদিকে এটা করে। এটি হচ্ছে দীর্ঘ মেয়াদী একটা প্রসেসের মধ্যে দিয়ে বন্ধ হবে। অবশ্যই। ধন্যবাদ আপনাকে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতার কথা বললেন। ধন্যবাদ। ঠিক আছে, নজর সাহেব।